আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পের পাঠ ও বিশ্লেষণ করে শোনাব। গল্পটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। গল্পটি নেওয়া হয়েছে হলুদ পোড়া গল্পগ্রন্থ থেকে। 1945 খ্রিস্টাব্দে কমলা পাবলিশিং হাউস থেকে প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প সংকলন গ্রন্থ হলুদ পোড়া। তো সেখানে 10টি গল্পের সংকলন ছিল। তার মধ্যে প্রথম গল্পের নামই হচ্ছে হলুদ পোড়া। পরবর্তীকালে অবশ্য হলুদ পোড়া গল্পটি শ্রেষ্ঠ গল্পগ্রন্থেরও অন্তর্ভুক্ত হয়। তবে এই হলুদ পোড়া গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পের অন্তর্গত একটা বিশিষ্ট গল্প আমরা বলতে পারি। গ্রাম জীবনে ভৌতিক কুসংস্কারে বিভিন্ন মানুষের মধ্যে যে বিচিত্র প্রতিক্রিয়া দেখা দেয়, তারই একটি অনুপম মনস্তাত্ত্বিক গল্প এটি। ভৌতিক সংস্কারকে নিয়ে এই ধরনের মনস্তাত্ত্বিক গল্প বাংলা সাহিত্যে খুবই দুর্লভ। আর একটা ভৌতিক আবহাওয়ার মধ্যেই গল্পটি শেষ হয়েছে। একটা অবিশ্বাস্য ঘটনা ধীরেনের মনকে কিভাবে ধীরে ধীরে গ্রাস করলো, তার সুন্দর বর্ণনা আলোচ্য গল্পে আছে। যুক্তিবাদী বিজ্ঞান পড়া মনকেও একটা ভৌতিক কুসংস্কার যে আচ্ছন্ন করতে পারে, তা এই গল্পে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। আর এটি একটি বলা যেতে পারে ভৌতিক গল্পের একটা চমৎকার উদাহরণ। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত এর কাহিনী একেবারে চুম্বকের মতো পাঠক মনকে আকর্ষণ করে। মানিকের অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের স্বভাবসুলভ তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি এই ভৌতিক গল্পকে পাঠকের কাছে সমান আকর্ষণীয় করে তুলেছে। তোমাদের প্রথমেই বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। গল্প পাঠ করছি, মনোযোগ সহকারে শোনো। সে বছর কার্তিক মাসের মাঝামাঝি 3 দিন আগে পরে গায়ে দুটো খুন হয়ে গেল। এক মাঝবয়সী জোয়ান মদ্য পুরুষ এবং 16-17 বছরের একটি রোগা ভীরু মেয়ে। গাঁয়ের দক্ষিণে ঘোষেদের মজা পুকুরের ধারে একটা মরা গজারি গাছ বহুকাল থেকে দাঁড়িয়ে আছে। স্থানটি ফাঁকা, বন জঙ্গলের আব্র নেই, কাছাকাছি শুধু কয়েকটা কলা গাছ। ওই গজারি গাছটার নিচে একদিন বলাই চক্রবর্তীকে মরে পড়ে থাকতে দেখা গেল। মাথাটি 8 চির হয়ে ফেটে গেছে, খুব সম্ভব অনেকগুলি লাঠির আঘাতে। সেই নিয়ে চারিদিকে হইচই পড়ে গেল। লোক বিস্মিত হলো না, কেননা বলাই চক্রবর্তীর এইরকম অপমৃত্যুই আশেপাশের 10টা গাঁয়ের লোক প্রত্যাশা করেছিল। তা থেকেই বুঝতে পারছো যে বলাই চক্রবর্তী কেমন মানুষ ছিলেন। অন্যপক্ষে শুভ্রা মেয়েটির খুন হওয়া নিয়ে হইচই হলো কম, কিন্তু মানুষের বিস্ময় ও কৌতূহলের সীমা রইল না। গেরস্থ ঘরের সাধারণ ঘরোয়া মেয়ে গাঁয়ের লোকের চোখের সামনে 8-10টা মেয়ের মতো বড় হয়েছে, বিয়ের পর শ্বশুর বাড়ি গেছে এবং মাসখানেক আগে যথারীতি বাপের বাড়ি ফিরে এসেছে ছেলে বিয়োবার জন্য। পাশের বাড়ির মেয়েরা পর্যন্ত কোনোদিন কল্পনা করার ছুতো পায়নি যে মেয়েটার জীবনে খাপছাড়া কিছু লুকানো ছিল। এমন ভয়াবহ পরিণামের নাটকীয় উপাদান সঞ্চিত হয়েছিল। তো গাঁয়ে সব শেষের সাঁঝের বাতিটি বোধহয় যখন সবে জ্বালা হয়েছে, তখন বাড়ির পিছনে ডোবার ঘাটে শুভ্রার মতো মেয়েকে কে বা কারা যে গলা টিপে মেরে রেখে যেতে পারে, তো ভেবে উঠতে না পেরে গাঁশুদ্ধ লোক যেন অপ্রস্তুত হয়ে রইল। বছর দেড়েক মেয়েটার শ্বশুর বাড়ি ছিল গাঁয়ের লোকের চোখের আড়ালে, অর্থাৎ একটু দূরে। সেখানে কি
এই ভয়ানক অঘটনের ভূমিকা গড়ে উঠেছিল? প্রশ্নচিহ্ন রেখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়, সেটা আমরা জানি না, সেটা আমাদের কল্পনার বিষয়, অনুমান করে নিতে হবে। তবে দুটো খুনের মধ্যে কি কোনো যোগাযোগ আছে, সেটাও প্রশ্ন। 20-30 বছরের মধ্যে গাঁয়ের কেউ তেমনভাবে জখম পর্যন্ত হয়নি, আর যখন হলো পরপর একেবারে খুন হয়ে গেল দুটো, বিস্ময়সূচক চিহ্ন। আর তার মধ্যে একটি যুবক, অপরটি যুবতী তথা নারী। দুটি খুনের মধ্যে সম্পর্ক আবিষ্কার করার জন্য প্রাণ তো সকলে ছটফট করছে, কিন্তু বলাই চক্রবর্তী শুভ্রাকে কবে চোখের দেখা দেখেছিল তাও তো গাঁয়ের লোক মনে করতে পারে না। একটুখানি বাস্তব সত্যের খাদের অভাবে নানা জনের কল্পনা ও অনুমানগুলি গুজব হয়ে উঠতে উঠতে মুষড়ে যায়। বলাই চক্রবর্তীর সম্পত্তি পেল তার ভাইপো নবীন। 40 টাকার চাকরি ছেড়ে শহর থেকে সপরিবারে গাঁয়ে এসে ক্রমাগত কোচার খুঁটে চশমার কাঁচ মুছতে মুছতে সে পাড়ার লোককে বলতে লাগলো 50 টাকা রিওয়ার্ড ঘোষণা করেছে, অর্থাৎ পুরস্কার ঘোষণা করেছেন। কেন না, কাকাকে যারা অমন মার মেরেছে তাদের যদি ফাঁসি কাঠে ঝুলোতে না পারি তো আমার নাম অমুক নয়, ইত্যাদি। তো চশমার কাঁচের বদলে মাঝে মাঝে কোঁচার খুঁটে সে নিজের চোখও মুছতে লাগলো, অর্থাৎ দুঃখ প্রকাশ করতে লাগলো কাকার জন্য। ঠিক 21 দিন গাঁয়ে বাস করার পর নবীনের স্ত্রী দামিনী সন্ধেবেলা লণ্ঠন হাতে রান্নাঘর থেকে উঠান পার হয়ে শোবার ঘরে যাচ্ছে, কিন্তু এমন সময় ঘটল সেই ঘটনা। কোথা থেকে অতি মৃদু একটু দমকা বাতাস বাড়ির পূব কোণের তেঁতুল গাছের পাতাকে নাড়া দিয়ে তার গায়ে এসে লাগলো। দামিনীর হাতের লণ্ঠন ছিটকে গিয়ে পড়ল দক্ষিণের ঘরের দাওয়ায়। উঠানে আছাড়ে পড়ে হাত পা ছুটতে ছুটতে দামিনীর দাঁতে দাঁত লেগে গেল। দালানের আনাচে কানাচে ঝোড়ো হাওয়া যেন গুমড়ে গুমড়ে কাঁদে। দামিনী আওয়াজ করতে লাগলো সেই রকম। এদিকে শুভ্রার দাদা ধীরেন, তার সম্পর্কে পরিচয় জানানো হচ্ছে, দেখো স্থানীয় স্কুলে মাস্টারি করে। গাঁয়ে সেই একমাত্র পাস না করা ডাক্তার, মানে ডাক্তারি পাস করেনি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, তবে চিকিৎসা করেন একটু আধটু। ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে 7 বছর গাঁয়ের স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে। পড়াশোনা করেছে ফিজিক্স নিয়ে, কিন্তু স্কুলে পড়ায় জিওগ্রাফি। প্রথম দিকে প্রবল উৎসাহের সঙ্গে 47খানা বই নিয়ে একটা লাইব্রেরি, 7 জন ছেলেকে নিয়ে একটি তরুণ সমিতি, আর বই পড়ে সাধারণ রোগে বিনামূল্যে ডাক্তারি, এইভাবেই তার জীবন শুরু হয়েছিল। আর গেঁয়ো একটি মেয়েকে বিয়ে করে 2 বছরে 4টি ছেলে মেয়ের জন্ম হওয়ায়, অর্থাৎ যমজ সন্তান হয়েছে 2বার। এখন অনেকটা ঝিমিয়ে গেছে, আর লাইব্রেরির বইয়ের সংখ্যা এখন 300-তে উঠে থেমে গেছে, অর্থাৎ লাইব্রেরি বন্ধ। তার নিজের সম্পত্তি হিসেবে বইয়ের আলমারি তার বাড়িতেই তালা বন্ধ হয়ে থাকে। লাইব্রেরির চাঁদা কেউ দেয় বা কেউ দেয় না, তবে 2-4 জন পড়া বই আরও একবার পড়ার জন্য মাঝে মাঝে চেয়ে নিয়ে যায়। বছরে 2-3 বার তরুণ সমিতির মিটিংও হয়। 4 আনা 8 আনা ফি নিয়ে এখন সে ডাক্তারিও করে, ওষুধও বিক্রি করে। এইভাবেই তার সংসার চলে ধীরেনের। ধীরেনকে যখন ডেকে আনা হলো নবীনের স্ত্রীর চিকিৎসার জন্য, তখন কলসি কলসি জল ঢেলে দামিনীর মূর্ছা ভাঙা হয়েছে, কিন্তু সে তাকাচ্ছে অর্থহীন দৃষ্টিতে, কেমন যেন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে মানুষের দিকে। আপনজন সে তখন আপন মনে হাসছে আর কাঁদছে, এবং যারা তাকে ধরে রেখেছিল তাদের আঁচড়ে কামড়ে পালিয়ে যাবার চেষ্টা করছে।
ধীরেন গম্ভীর চিন্তিত মুখে বলল, শাহপুরের কৈলাস ডাক্তারকে একবার ডাকা দরকার। কেননা তিনি নিজে ডাক্তারি করলেও দায়িত্ব নিতে নারাজ, তিনি পাশ করা ডাক্তার নন। আর তাই বললেন ডাক্তারকে ডাকা দরকার। আমি চিকিৎসা করতে পারি, তবে কি জানেন, আমি তো পাশ করা ডাক্তার নই, তাই দায়িত্ব নিতে ভরসা হচ্ছে না। তিনি সত্য কথাই বলেছেন। তো এদিকে পাড়ার অনেকেই সেখানে হাজির ছিলেন। তাদেরই মধ্যে একটু বয়স্ক বুড়ো পঙ্কজ ঘোষাল বলাই চক্রবর্তীর অনুগ্রহে বহুকাল সপরিবারে পরিপুষ্ট হয়েছিলেন। তিনি বললেন, ডাক্তার, ডাক্তার কি হবে? তুমি আমার কথা শোনো বাবা নবীন, কুঞ্জকে অবিলম্বে ডেকে পাঠাও। তোমাদের মনে হতে পারে কুঞ্জকে, কুঞ্জ হচ্ছে ওই গ্রামেরই নামকরা গুণিন। গাঁয়ের যারা ভিড় করছিল তারা প্রায় সকলেই বুড়ো ঘোষালের কথায় সায় দিল। নবীন জিজ্ঞাসা করলো সঙ্গে সঙ্গে, কুঞ্জ কত নেয়? সঙ্গে সঙ্গে ধীরেন জানালো, ছি, ওসব দুর্বুদ্ধি করো না নবীন, আমি বলছি তোমায়, এটা অসুখ, এটা অন্য কিছু নয়। তুমি লেখাপড়া শিখেছো, জ্ঞান বুদ্ধি আছে, তুমিও কি বলে কুঞ্জকে চিকিৎসার জন্য ডেকে পাঠাবে? আসলে কুঞ্জ তো চিকিৎসা করে না, ও তো ওঝা, গুণিন। নবীন আমতা আমতা করে বলল, এসব খাপছাড়া অসুখে ওদের চিকিৎসাই ভালো ফল দেয় ভাই। যাই হোক, বয়সে নবীন, 3-4 বছরে বড়, কিন্তু এককালে দুজনে একসঙ্গে স্কুলে একই ক্লাসে পাশাপাশি বসে লেখাপড়া করত। বোধহয় সেই খাতিরেই কৈলাস ডাক্তার ও কুঞ্জ মাঝি দুজনকে আনতেই নবীন লোক পাঠিয়ে দিল। অবশ্য কুঞ্জ আগে এলো, কেন, কুঞ্জ গ্রামে থাকে। লোক পৌঁছবার আগেই সে খবরও পেয়েছিল যে চক্রবর্তীদের বউকে অন্ধকারের অশরীরী শক্তি আয়ত্ত করেছে। কুঞ্জ নামকরা গুণিন, তার গুণপনা দেখার লোভে আরও অনেকে এসে ভিড় বাড়িয়ে দিল। কুঞ্জ এসেই সঙ্গে সঙ্গে একটা কথা বললেন। তিনি বললেন, ভর সাঁঝে ভর করেছেন, সহজে ছাড়বেন না। এই কথা বলে তিনি সবাইকে ভয় দেখিয়ে সঙ্গে সঙ্গে আবার অভয় দিয়ে কুঞ্জ বললেন, তবে ছাড়তে হবেই শেষ তক, অর্থাৎ শেষ পর্যন্ত তাকে ছাড়তে হবেই, কেননা কুঞ্জ মাঝি এসে গেছে। কুঞ্জ মাঝির সাথে তো চালাকি চলবে না। ঘরের দাওয়া থেকে সকলকে নামিয়ে দেওয়া হলো। বিড়বিড় করে মন্ত্র পড়তে পড়তে কুঞ্জ দাওয়ায় জল ছিটিয়ে দিল। দামিনীর এলো চুল শক্ত করে বেঁধে দেওয়া হলো দাওয়ার একটা খুঁটির সঙ্গে। দামিনীর না রইল বসবার উপায়, না রইল পালানোর ক্ষমতা। তাকে আর কারো ধরে রাখবার প্রয়োজন রইল না। নড়তে গিয়ে চুলে টান লাগায় দামিনী আর্তনাদ করে উঠতে লাগলো। কুঞ্জ টিটকিরি দিয়ে দিয়ে বলতে লাগলো, রও বাছাধন রও, অর্থাৎ সেই ভূতকে যে দামিনীকে ধরেছে। রও বাছাধন রও, এখনই হয়েছে কি, মজাটি টের পাওয়াচ্ছি তোমায়। তো ধীরেন প্রথম দিকে চুপ করেছিল, বাধা দিয়ে কোনো লাভ নেই বলে চুপ করেছিল। আর গাঁয়ের লোক তো কথা শোনে না, বিরক্ত হবে। আর এবার সে আর ধৈর্য রাখতে পারল না। নবীনকে উদ্দেশ্য করে ধীরেন বলল, আরে তুমি কি পাগল হয়ে গেছো নবীন? নবীন তখন জানায়, তুমি চুপ করো না ভাই। উঠানে তখন ইতিমধ্যে 30-35 জন পুরুষ ও নারী এবং গোটা 5 লণ্ঠন জড়ো হয়েছে। আর তবে যারা সেখানে এসেছে মেয়েদের সংখ্যা খুবই কম। যারা এসেছে বয়স তাদের বেশি। কম বয়সী মেয়েরা আসতে সাহস পায়নি বা অনুমতিও পায়নি। যদি ছোঁয়াচ লাগে, যদি নজর লাগে, যদি কোনো অপরাধ হয়। তাই মন্ত্রমুগ্ধের মতো এতগুলি মেয়ে পুরুষ দাওয়ার দিকে তাকিয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে আছে। এই দুর্লভ রোমাঞ্চ থেকে তাদের বঞ্চিত করার ক্ষমতা নবীনের
নবীনের নেই। দাওয়াটি যেন স্টেজ, দাওয়া মানে দুয়ার, যেখানে সেখানে যেন মানুষের জ্ঞান বুদ্ধির অতীত রহস্যকে সহজবোধ্য নাটকের রূপ দিয়ে অভিনয় করা হচ্ছে। ঘরের দুয়ারে কুঞ্জ যেন আমদানি করেছে জীবনের শেষ সীমার ওপারের ম্যাজিক। এমন ঘরোয়া, এমন হয়ে উঠেছে দামিনীর মধ্যে অদেহী ভয়ঙ্করের এক ঘনিষ্ঠ আবির্ভাব। ভয় সকলে ভুলে গেছে, শুধু আছে তীব্র উত্তেজনা এবং কৌতূহল ভরা পরম উপভোগ্য শিহরণ। একলা সামনে দাঁড়িয়ে, পাশে সরে, পিছু হটে, সামনে পিছনে দুলে দুলে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র আওড়াতে থাকে। মালসাতে আগুন করে তাতে সে একটা দুটো শুকনো পাতা আর শিকড় পুড়তে দেয়। চামড়া পোড়ার মতো একটা উৎকট গন্ধে চারিদিক ভরে যায়। দামিনীর আর্তনাদ ও ছটপটানি ধীরে ধীরে কমে আসছিল। একসময় খুঁটিতে পিঠ ঠেকিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে সে বুঁজ বুঁজ চোখে কুঞ্জর দিকে তাকিয়ে নিস্পন্দ হয়ে রইল। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। দামিনীর ঢুলু ঢুলু চোখ ধীরে ধীরে বিস্ফারিত হয়ে উঠল, সর্বাঙ্গে ঘন ঘন শিহরণ বয়ে যেতে লাগলো। কুঞ্জ জিজ্ঞাসা করল, কে তুই? বল, কে তুই? তখন দামিনী জানায়, আমি শুভ্রা গো, শুভ্রা, আমায় মেরো না। চাটুর্যে বাড়ির মেয়ে শুভ্রা, যে খুন হয়েছে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, চাটুর্যে বাড়ির মেয়ে। তো শুভ্রা তখন, দামিনী তখন জানায়, হ্যাঁ গো হ্যাঁ, আমায় মেরো না। নবীন দাওয়ার এক পাশে দাঁড়িয়েছিল, তার দিকে মুখ ফিরিয়ে কুঞ্জ বলল, ব্যাপারটা বুঝলেন কর্তা? উঠোন থেকে চাপা গলায় বুড়ো ঘোষালের নির্দেশ এলো, কে খুন করেছিল শুধু না কুঞ্জ? ওহে কুঞ্জ, শুনছো? কে শুভ্রাকে খুন করেছিল শুধিয়ে নাও না চট করে। কুঞ্জকে কিছু জিজ্ঞেস করতে হলো না, দামিনী নিজের থেকেই ফিস ফিস করে জানিয়ে দিল, বলাই খুড়ো আমায় খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার তাকে প্রশ্ন করা হলো, কিন্তু দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না যে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে, যে সে শুভ্রা এবং বলাই তাকে খুন করেছে। তারপর একসময় তার মুখ বন্ধ হয়ে গেল, নাকে হলুদ পোড়া ধরেও তাকে আর কোনো কথা বলানো গেল না। কুঞ্জ অন্য প্রক্রিয়ার আয়োজন করছিল, কিন্তু কৈলাস ডাক্তার এসে পড়ায় সে সুযোগ আর হলো না। কৈলাসের সম্পর্কে বলা হচ্ছে, কৈলাসের চেহারাটি বেশ জমকালো, প্রকাণ্ড শরীর, এক মাথা কাঁচা পাকা চুল, মোটা ভুরু আর মুখময় খোঁচা খোঁচা গোঁফ দাড়ি। এসে দাঁড়িয়েই ষাঁড়ের মতো গর্জন করতে করতে সে সকলকে গালাগালি দিতে আরম্ভ করলো। কুঞ্জর আগুনের মালসা তার দিকেই লাথি মেরে ছুঁড়ে দিয়ে বলল, দাঁড়া হারামজাদা, তোকে আমি আজই ফাঁসি কাঠে ঝুলোচ্ছি। ওষুধ দিয়ে বৌমাকে আজ মেরে ফেলে থানায় তোর নামে রিপোর্ট দেব, তুই খুন করেছিস। কৈলাস খুঁটিতে বাঁধা চুল খুলে দামিনীকে ঘরে নিয়ে গিয়ে বলাইয়ের দাদামশাইয়ের আমলের প্রকাণ্ড খাটের বিছানায় শুইয়ে দিল। প্যাট করে তার বাহুতে ছুঁচ ফুটিয়ে গায়ে ঢুকিয়ে দিল ঘুমের ঔষধ। দামিনী কাতর ভাই বলল, আমায় মেরো না গো, আমায় মেরো না, আমি শুভ্রা, চাটুর্যে বাড়ির মেয়ে শুভ্রা। কয়েক মিনিটের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল। দামিনীর মুখ দিয়ে শুভ্রা বলাই চক্রবর্তীর নাম করায় অনেক বিশ্বাসীর মনে যে একটা ধাঁধার সৃষ্টি হয়েছিল, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল। শুভ্রার 3 দিন আগে বলাই চক্রবর্তী মরে গিয়েছিল, সন্দেহ নেই, কিন্তু শুধু জ্যান্ত মানুষ কি মানুষের গলা টিপে মারে? আর কিছু মারে না। শ্মশানে মশানে দিনক্ষণ প্রভৃতি যোগাযোগ ঘটলে পথ ভোলা পথিকের ঘাড় তবে মাঝে মাঝে মটকে দেয় কিসে, জানো নাকি তোমরা? যাই হোক, ব্যাখ্যাটা দেওয়া উচিত ছিল কুঞ্জগুণীর। বুড়ো ঘোষাল আগেই সকলকে শুনিয়ে দেওয়াতে জোর গলায় তাকে সমর্থন করেই নিজের মর্যাদা বাঁচানো ছাড়া তার আর উপায় রইল না। তাই কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে
দিল একটু অন্যভাবে, যার ফলে অবিশ্বাসীর মনে পর্যন্ত খটকা বাঁধা সম্ভব হয়ে উঠল। বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে বটে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে তবেই সোজাসুজি মানুষের ক্ষতি করার ক্ষমতা জন্মায়। আর বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে, তার রক্ত মাংসে হাত দিয়ে। না, যাকে সে ভর করেছিল তার কিছু মনে নেই। মনে কি থাকে? মনে থাকে না। এক রাতে অনেক কান ঘুরে পরদিন সকালে এই কথাগুলি ধীরেনের কানে গেল। অগ্রহায়ণের উজ্জ্বল মিঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে যেন পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি কচুরিপানায় আচ্ছন্ন, গাঢ় সবুজ, অসংখ্য রসালো পাতা, বর্ণনাতীত কোমল রঙের অপরূপ ফুল। তাল গাছের গুড়ির ঘাটটি কার্তিক মাসেও প্রায় জলে ডুবেছিল, এখন জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। আর টুকরো বসিয়ে ধাপগুলি এবার ধীরেন বিশেষ করে শুভ্রার জন্য বানিয়েছিল, কেননা 7 মাসের গর্ভ নিয়ে ঘাটে উঠতে নামতে সে যাতে পা পিছলে আছাড় না খায়। আর পাড়ার মানুষ বাড়ি বয়ে গাঁয়ের গুজব শুনিয়ে গেল ধীরেনদের বাড়িতে, শুভ্রাদের বাড়িতে, শুভ্রার বাপের বাড়িতে। আবেষ্টনীর প্রভাবে উদ্ভট কথাগুলি সঙ্গে সঙ্গে ধীরেনের মন থেকে বাতিল হয়ে গেল। ক্ষুব্ধ হবার অবসরও সে পেল না। ডোবার কোন দিক থেকে কিভাবে কে সেদিন সন্ধ্যায় ঘাটে এসেছিল, এই পুরনো ভাবনা সে ভাবছিল অনেকক্ষণ থেকে। তাই সে ভাবতে লাগলো। একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। ক্ষোভ ও বিষাদের তার এত প্রাচুর্য এখন যে মাঝে মাঝে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হতে না পারলে তার অসহ্য কষ্ট হয়। অন্য কোনো বিষয়ে তার মন বসে না। ভাতের থালা সামনে ধরে দিয়ে শান্তি বলল, আমার কিন্তু মনে হয় তাই হবে, নইলে। যাই হোক, কটমট করে তাকিয়ে ধীরেন ধমক দিয়ে বলে, চুপ, যা খুশি মনে হোক তোমার, আমায় কিছু বলবে না, খবরদার। স্কুলে যাওয়ার পথে যাদের সঙ্গে দেখা হলো মুখে তারা কিছুই বলল না, মানে ধীরেনের কথা বলা হচ্ছে, কিন্তু তাদের তাকানোর ভঙ্গি যেন আরো স্পষ্ট জিজ্ঞাসা হয়ে উঠল, কথাটা কি তুমি কিভাবে নিয়েছো শুনি? পুরুত ঠাকুর তাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখে দোষমোচনের জন্য দরকারি ক্রিয়াকর্মের বিষয় আলোচনা করলেন, উপদেশ দিলেন। বিশেষ করে বলে দিলেন যে স্কুল থেকে ফিরবার সময় বাড়ি থেকে সে যেন তার নিজের ও বাড়ির সকলের জন্য মাদুলি নিয়ে যায়। স্কুলে পা দেওয়ার পর ধীরেনের মনে হতে লাগলো সে যেন বাইরের কোনো বিশিষ্ট অভ্যাগত স্কুল পরিদর্শন করতে এসেছে। 7 বছরের অভ্যস্ত অস্তিত্বকে আজ মুহূর্তের জন্য কেউ ভুলতে পারছে না। প্রথম ঘন্টাতেই মাস্টারমশাইয়ের ক্লাস ছিল। অর্ধেক ছেলে তো আড়ষ্ট হয়ে বসে আছে, আর বাকি অর্ধেক নিজেদের মধ্যে গুজগাজ ফিসফাস করছে, সম্ভবত মাস্টারমশাইকে দেখে। নিজেকে একটা জীবন্ত ব্যঙ্গের মতো মনে হচ্ছিল ধীরেনের। বইয়ের পাতায় চোখ রেখে ধীরেন পড়াতে লাগলো, কিন্তু চোখ তুলে ছেলেদের দিকে তাকাতে সাহস হলো না। ঘন্টা শেষ হতেই, এখানে লেখা আছে কাবার হতেই, হেডমাস্টারমশাই ডেকে পাঠালেন ধীরেনকে। বললেন, তুমি 1 মাসের ছুটি নাও ধীরেন। ধীরেন জিজ্ঞাসা করে, 1 মাসের ছুটি? না, মথুরবাবু এইমাত্র বলে গেলেন তুমি আজ থেকেই ছুটি পাবে, আজ আর তোমার পড়িয়ে কাজ নেই। মথুরবাবু কে? না, মথুরবাবু স্কুলের সেক্রেটারি। মাইল খানেক পথ হাঁটলেই তার বাড়ি যাওয়া যায়। পথ চলতে চলতে মাঝপথে ধীরেনের মাথাটা কেমন যেন ঘুরে উঠল। কদিন থেকে হঠাৎ চেতনায় ঝাঁকি লেগে মাথাটা তার একরকম ঘুরে উঠেছে। চিন্তায় ও অনুভূতির আকস্মিক পরিবর্তনের সঙ্গে এই ঝাঁকি লাগে, অথবা এমনই ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। গাছতলায় কিছুক্ষণ বিশ্রাম করে সে বাড়ির দিকে পা বাড়ালো। মথুরবাবু এখন হয়তো খেয়ে দিয়ে বিশ্রাম করছেন।
এখন তাকে বিরক্ত করা উচিত হবে না। স্কুল থেকে তাড়িয়েও দেওয়া হয়নি। ১ মাসের জন্য তো ছুটি দেওয়া হয়েছে। আর ১ মাসের মধ্যে মথুরবাবুর সঙ্গে দেখা করার অনেক সময় সে পেয়ে যাবে। আজ গিয়ে হাতে পায়ে না ধরাই ভালো। মথুরবাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোন খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারিদিকে হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজে যাওয়ার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন, কিন্তু এতক্ষণ খেয়াল হয়নি যে এখন সে বুঝতে পারছে যে নিয়মিতভাবে প্রতিদিন স্কুলে ছেলেদের পড়ানোর ক্ষমতা তার নেই। মথুরবাবুর সামনে গিয়ে দাঁড়াতেও লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়ার ভয়ে সে মাঠের পথ ধরে বাড়ি চলেছে। বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকোতে হবে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটপট করে কাটিয়ে শেষবেলায় ধীরেন উঠানে বেরিয়ে এলো আর মাজা বাসন হাতে নিয়ে শান্তি অর্থাৎ তার স্ত্রী ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড মাঝঝাড়টার ছাওয়ায় মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করলো, কে কে ওখানে কে? তো শান্তির এত জোরে চিৎকার করে যে শান্তির হাতের বাসন ঝনঝন করে পড়ে গেল। উঠি পড়ি করে কাছে ছুটে এসে ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোথায় কে, কোনখানে? এদিকে বাঁশঝাড় থেকে চেনা গলার আওয়াজ এলো, আমি মাস্টার বাবু, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? না, শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল যে একটা নতুন বাঁশ কেটে আগা এবং মাথা মানে দুটো পাশটা একটু পুড়িয়ে ঘাটের পথে আড়াআড়ি করে ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেব, সন্ধ্যের আগে পেতে রাখবো, আর তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাঁধাবাড়া আর ঘরকন্নার সব কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় একটা ঘরে চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরও ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল ভাবে, আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। ছেলেমেয়েরা বলে, ছোট্ট পিসি ভূত হয়েছে। কেউ বলে, ভূত নয়, পেতনি, ব্যাটা ছেলেরা ভূত হয়। ঘরের মধ্যে অকারণে শান্তি ভয় পেয়ে আঁতকে ওঠে। কাল প্রথম রাতে একটা পেঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গোঙাতে গোঙাতে প্রায় বমি করে ফেলেছিল। বড় ঘরের দাওয়ার পূর্ব প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো ম্লান হয়ে এলো, অর্থাৎ বিকেল হয়ে এলো, প্রায় সন্ধে। এখানে বসে ডোবার ঘাট আর দুধারের বাঁশঝাড় জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনেদের কলা বাগান, সেটাও দেখা যায়। সেনেদের কাছারি ঘরের পাশ দিয়ে দূরে বসেদের মজা পুকুরের তীরে মরা গজারি গাছটার ডগা চোখে পড়ে। অন্ধকার হওয়ার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপর সেনেদের বাড়ি আবঝা হয়ে পড়ে গেল, ঢাকা পড়ে গেল। তুমি কি, শান্তি জিজ্ঞাসা করলো, তুমি কি ঘাটের দিকে যাবে? ধীরেন জানালো, না, তবে বাঁশটা পেতে দাও। ধীরেন বলছে, বাঁশ পাততে হবে না। শান্তি কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, তারপরে বলল, তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল? না, হোক। শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্ত ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশের দু প্রান্তের খানিকটা পুড়িয়ে দেওয়া হয়েছে। অশরীরী কোনো কিছু এই বাঁশ ডিঙোতে পারবে না, অর্থাৎ ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে, অর্থাৎ উঠানে আসতে পারবে না। আলো জ্বালার আগেই ছেলে মেয়েদের খাওয়াও শেষ হয়েছে। সন্ধ্যাদীপ না জ্বেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দীপ জ্বেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল, আর 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘরে তালা দিয়ে কাপড় ছেড়ে ঘরে গিয়ে উঠল। বিকালে আজকাল সে মাছ রান্না করে না। এঁঠো কাটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে, এটা তার বিশ্বাস। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে, সহজে এবং অল্প সময়েও হয়ে যায়। শান্তি জিজ্ঞাসা করছে, ধীরেনকে ঘরে আসবে না? ধীরেন জানাচ্ছে, না।
তখনও আকাশ থেকে আলোর শেষ আভাটুকু মুছে যায়নি, মানে পুরোপুরি সন্ধ্যা ঘনিয়ে আসেনি। 2-3টে তারা দেখা দিয়েছে, আর আরও কয়েকটা দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আরও 1 মিনিট, 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃতের সংযোগ স্থাপনের সবচেয়ে প্রশস্ত সময় হচ্ছে সন্ধ্যাকাল। ভোর সন্ধ্যেবেলা শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধে পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করেও হয়তো শুভ্রা তার সঙ্গে কথা বলতে পারবে না, কারণ উঠোনে বাসটা দিয়ে দিয়েছে উঠোনের পাশে। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। যাই হোক, চোরের মতো ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। আর অদ্ভুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপারে দাঁড়িয়ে হিংস্র জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজে ধীরেন তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর কাপড়ে কাদা ও রক্ত মাখা, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। ধীরেন বলছে, বাসটা সরিয়ে দাও। এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা 5 নম্বর কোশ্চেন এই লাইন থেকে আসবে। ডিঙিয়ে এসো, ধীরেন স্ত্রী জানায়, ডিঙিয়ে এসো, বাস ডিঙে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছো নাকি? ধীরেন জানায়, ডিঙোতে পারছি না, বাস সরিয়ে দাও। বাঁশ ডিঙোতে পারছো না? মাটিতে শোয়ানো বাঁশ? শান্তির আর এতটুকু সন্দেহ হলো না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গাঁয়ের লোক এলো, এমনকি কুঞ্জও এলো। 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দাওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুনে পাতা ও শিকড় পুড়িয়ে ঘণ্টাখানেকের চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নির্ঝুম করে ফেলল। তারপর মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে ধরে বজ্রকণ্ঠে ঘোষণা করল, কে তুই, বল কে তুই? ধীরেন তখন জানালো, আমি বলাই চক্রবর্তী, শুভ্রাকে আমি খুন করেছি। গল্প পাঠ এ পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।